আকাশ, তুমি কাজটা মোটেও ঠিক করলে না। আমাকে এতগুলা মানুষের সামনে অপমান করে তুমি মোটেও ঠিক করলে না। এর ফল তো তোমাকে দিতেই হবে। আর সাথে এই আরশি আর আহিরকেও। তোমরা জানেই না এরপরে তোমাদের সাথে কি হতে চলেছে। অতিথি যারা এসেছিল তারা চলে গেছে ঘন্টা দুয়েক আগে। ওই ঘটনার পর আরশি কোনো রিয়েক্টই করেনি। আসলে সে আহিরের সামনে কোনো রিয়েক্ট করতে চায়নি। আহিরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আরশি ছাদে এসে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত সে কারোর সাথে কোনো কথা বলেনি। আরশি। আকাশের ডাক শুনেও আরশি পেছন ফিরে তাকালো না। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে আরশির পাশে এসে দাঁড়ালো। আমি জানি আরশি, হুট করে আমার এই কাজটা তুমি মেনে নিতে পারোনি, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে তখন এটাই করা ঠিক মনে হয়েছিল। আর আমি যা করেছি সব আহিরের জন্য করেছি। আমি দেখেছি তুমি আহিরকে খুব যত্ন করো। কিছুদিন আগে যখন সে হসপিটালে ভর্তি হয়েছিল তখন আমি তোমাকে অনেক কথা শুনিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথায় কষ্ট পেলেও তুমি তার রাগ বা প্রভাব আহিরের উপর পড়তে দাওনি। ইলা কোনো দিনও আহিরকে মেনে নেবে না। ওকে বিয়ে করলে আমার আহিরের জীবনটা কষ্টে ভরে যাবে, আর আমি তা হতে দেব না। আমার কাছে আহিরের জন্য তুমি সেরা। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আরশি, বিশ্বাস করতে পারো। প্লিজ, যা হয়েছে তা মেনে নাও। অন্তত আহিরের জন্য হলেও প্লিজ মেনে নাও। আরশি আকাশের দিকে এক পলক তাকিয়ে নিচে চলে গেল। আরশির এভাবে চলে যাওয়াতে আকাশ আরো চিন্তায় পড়ে গেল। আরশি মানবে তো এসব কিছু, নাকি সে চলে যাবে আমাকে ছেড়ে? মনে মনে চিন্তা করলো আকাশ। রুদ্রের বাড়িতে এসেছে আকাশ আর আরশি। তাদের এখানে আসার মূল কারণ হচ্ছে রুদ্রকে বিয়ের দাওয়াত দেওয়া। হ্যাঁ, আরশি আকাশের প্রস্তাবে রাজি আছে। আকাশ ভেবেছিল আরশি রাজি হবে না, কিন্তু সে রাজি হওয়াতে আকাশের মনের মধ্য থেকে একটা বড় পাথর নেমে গেল। বাহ, আজ আপনারা আমার বাড়িতে, আশা করিনি যে আপনারা কখনো আসবেন। নাস্তার ট্রে টেবিলে রাখতে রাখতেই বলল রুদ্র। আরে মিস্টার রুদ্র, এসবের কি দরকার ছিল? আকাশ বলল, এই প্রথম আপনারা আমার বাড়িতে এসেছেন, একটু অতিথি আপ্যায়ন না করলে কি হয়? আমি বানিয়েছি বলে এটা ভাববেন না খেতে খারাপ হবে। আমি কিন্তু বেশ ভালো চা বানাতে পারি। একটু রসিকতা সুরেই বলল রুদ্র। তো আজ হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আসা হলো? আরশি নিজের ব্যাগ থেকে একটা কার্ড বের করে টেবিলে রাখলো। কার্ডটা দেখে রুদ্র মুচকি হেসে সেটা তুলে নিল। তাহলে আপনারা বিয়েটা করেই নিচ্ছেন? প্রতিবারের মতো এবারও হেসেই জিজ্ঞেস করলো রুদ্র। সামনের শুক্রবারই। নতুন জীবনের জন্য অভিনন্দন। ধন্যবাদ। তাহলে আজ আমরা আসছি, বিয়েতে আসবেন কিন্তু। অবশ্যই। আকাশ আর আরশি উঠে চলে যেতে লাগে। রুদ্র তাদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। সোফায় বসে বিয়ের কার্ডটা দেখছে রুদ্র। কোথাও কি তার একটা খারাপ লাগা কাজ করছে? হ্যাঁ, রুদ্রের একটু হলেও খারাপ লাগছে। তার কারণ হলো আরশি। আরশির সাথে রুদ্রের খুব বেশি কথা বা দেখা না হলেও যতবার দেখা হয়েছে তাতেই সে আরশির ব্যবহার দেখে একটু হলেও তার প্রতি আকর্ষণ অনুভব করেছে। হয়তো সেই আকর্ষণের জন্যই তার খারাপ লাগছে। রুদ্রের বাড়ি থেকে বের হয়ে আকাশ গাড়ি নিয়ে সোজা শপিং মলে এসেছে। এখানে কেন? বিয়ের জন্য যা কেনার কিনে নাও। বের যখন হয়েছি তখন একেবারেই সব কাজ শেষ করে যাওয়া বেটার। আর সময়ও তো বেশি নেই। তুমি যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। আরশি গাড়ি থেকে বের হয়ে নিচে দাঁড়িয়ে আকাশের জন্যই অপেক্ষা করতে লাগলো। কি হলো, তুমি এখনো যাওনি? আপনার জন্য অপেক্ষা করছিলাম, চলুন। আকাশ আরশিকে নিয়ে প্রথমে একটা শাড়ির দোকানে গেল। আকাশ দোকানদারকে দামি কিছু দেখাতে বললে আরশি বারণ করে দিল। তার মতে এত টাকা খরচ করার কোনো দরকার নেই। এত দাম দিয়ে কিনলে সেটা শুধু একদিনই পরা হবে, শুধু শুধু সেটা আলমারিতে থেকে নষ্ট হবে। আরশির কথা শুনে আকাশও আর কিচ্ছু বলল না। সে আরশিকে তার পছন্দ মতো কেনার সুযোগ করে দিল। যেহেতু সেই পড়বে তাই সে যেটাতে কমফোর্টেবল সেটাই কিনুক। আরশি মাঝারি দামে সুন্দর দেখতে 3টে শাড়ি নিল। এরপর তারা ছোট্ট বাচ্চাদের দোকানে গিয়ে আহিরের জন্য কিছু কিনলো। সর্বশেষ বের হওয়ার আগে আকাশ দুটো পাঞ্জাবি নিল। কিছু খাবে? না, সকালে খেয়েছি তো, বেশি সময় হয়নি। আচ্ছা, তাহলে চলো বাসায় যাওয়া যাক। আকাশ গাড়িটা রাস্তার ওপারে পার্ক করেছিল। তারা যখন রাস্তা পার হবে তখনই হুট করেই একটা গাড়ি দ্রুত গতিতে তাদের সামনে দিয়ে চলে গেল। আরশি ভয় পেয়ে পেছনে যেতেই আকাশের বুকে গিয়ে ঠেকলো। আকাশ দুহাতে তাকেই ধরলো। আরশি, তুমি ঠিক আছো? একটা শুকনো ঢোক গিলে উত্তর দিল আরশি। আজকালকার গাড়ি চালকেরাও না, এরা পাবলিক রাস্তাটাকে
নিজেদের সম্পত্তি মনে করে গাড়ি চালায়, চালানোর সময় আশেপাশে দেখে না। আকাশ আরুষির হাত ধরে রাস্তা পার হলো। গাড়িতে বসে আরুষিকে পানি খেতে দিল আকাশ। এখন ঠিক আছো? হুম। ভয় পেয়েছিলে বুঝি? একটু। আকাশ আর কিচ্ছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে গাড়ি স্টার্ট দিল। আরুষি বাসায় এসে প্রথমে ফ্রেশ হয়ে তারপর আহিরকে তার জামাগুলো পরিয়ে দেখলো ঠিক আছে কিনা। আহির তো নতুন জামা দেখে লাফালাফি না করলেও তার হাবভাব দেখে আরুষি ঠিকই বুঝতে পেরেছে সে খুশি। আরুষি হেসেই একটা শাড়ির প্যাকেট নিজের কাছে রেখে আর বাকি দুটো নিয়ে রুম থেকে বের হলো। ইলার রুমের সামনে দাঁড়িয়ে আরুষি হাত কচলাচ্ছে। ইলার সাথে তার খুব বেশি কথা হয়নি, আসলে ইলাই কথা বলতে চায়নি, আর আরুষিও তাতে খুশিই ছিল, কারণ ইলা যখনই কথা বলতো সব সময় তাকে অপমান করার মতোই কথা বলতো, যার কারণে আরুষিও তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। আসবো। এসো। আরুষি দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে ঢুকলো। কেন এসেছো? মিহিন গলায় জিজ্ঞেস করলো ইলা। আরুষি অবাক হলো না খুব একটা, কারণ তার মনে হচ্ছে ইলার সাথে করা কাজটার জন্য এই তো স্বাভাবিক। আরুষি একটা প্যাকেট ইলার দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে একটা শাড়ি আছে, বিয়ের দিন আপনার পরার জন্য এনেছি। এটা নিলে আমার ভালো লাগবে। ইলা হেসে আরুষির থেকে শাড়িটা নিল। তুমি আসলে অনেক ভালো। আকাশ ভুল কাউকে পছন্দ করেনি। আসলে কি বলো তো, আমি না একটু বেশি আশা করে ফেলেছিলাম। দেখো আমার ভাগ্যটাই খারাপ, সব থেকেও ও যেটা চেয়েছি সেটা পেলাম না, কিন্তু তোমার কাছে কিচ্ছু নেই, তাও তুমি সেটাই পেয়ে গেলে। যা, কি আর করার। ইলার কথা শুনে আরুষির মন খারাপ হয়ে গেল। সে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা, আমি কি বিয়েতে রাজি হয়ে ইলার সাথে অন্যায় করলাম না তো? আমি ভুল করছি না তো? মনে মনে ভাবলো আরুষি। আরুষির বেরিয়ে যেতেই ইলা দরজাটা বন্ধ করে দিল। আজ তো তুমি বেঁচে গেলে আরুষি, কিন্তু এরপর আর বাঁচার কোনো চান্স নেই। আমি দেব না। তুমি কি ভেবেছ আমি খুব কষ্ট পেয়েছি? কষ্ট মাই ফুট। ওকে বিয়ে করলেও দুদিন পর ঠিকই ছেড়ে দিতাম। আমার উদ্দেশ্য তো অন্য কিছু, আর আমি আর আমার জিনিস ঠিক হাসিল করে নিতে জানি। প্যাকেটটা থেকে শাড়িটা বের করে মাটিতে ছুঁড়ে মারলো। 2 টাকার দামের এই শাড়ি আমাকে দিয়েছে পরার জন্য। ইলা শাড়িটা পায়ে পিষে দাঁতে দাঁত চেপে বলল, এই শাড়ির মতোই আমি তোমাদের পিষে ফেলবো, একদম গুড়িয়ে দিব। আরুষি আরেকটা শাড়ির প্যাকেট নিয়ে মিসেস সামিরার রুমের সামনে এসে নক করলো। কে? গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন তিনি। আমি আরুষি। তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। কিন্তু আরুষি গেল না, সে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো। তোমাকে না বলেছি চলে যেতে, তাও কেন এসেছো? এই শাড়িটা আমি আপনার জন্য এনেছিলাম, যদি নিতে তাহলে আমার ভালো লাগতো, আর স্যারও খুশি হবেন। আমি তোমার দেওয়া কোনো জিনিস নিব না, নিয়ে যাও এটা। তুমি কি ভেবেছো এসব শাড়ি দিয়ে তুমি আমার মন জয় করে নিবে? ভুলেও এটা ভেবো না, আমি এত সহজে গলে যাওয়ার মানুষ নই। তুমি কি ভেবেছো আমি বুঝি না তোমার মতলব কি? সব টাকা আর আকাশের নাম দেখে করছো, তাকে আমি বুঝি না বুঝেছো? ওই ছেলে তো আমার ছেলেটার জীবন নষ্ট করলো, এখন তুমিও করবে? বুঝবে বুঝবে, যেদিন এই মেয়ে আর ওই ছেলে ওকে পেছন থেকে ছুরি মারবে সেদিন বুঝবে মা ঠিকই বলেছিল। আরুষি মিসেস সামিরার কথার কোনো উত্তর না দিয়ে শাড়িটা টেবিলে রেখে বেরিয়ে গেল। বিকেলবেলা অভ্র এসেছে বাড়িতে। আকাশই তাকে ফোন করে আসতে বলেছে। আরুষির হাতে একটা প্যাকেট নিয়ে নিচে নেমে এসে দেখলো আকাশ আর অভ্র কি যেন কথা বলছে, কিন্তু আরুষিকে দেখে তারা চুপ হয়ে গেল। এই নিন ভাইয়া, এটা আপনার জন্য। কি এটা? আমি জানি না, স্যার এনেছে। প্যাকেটটা নিতে নিতে অভ্র বলল, বাহ, কিছুদিন পর বিয়ে আর এখনো স্যার, গুড। শোনো অভ্র, বিয়ের দিন তুই কিন্তু এটা পরে আসবি। একদম চিন্তা করবি না, আমার বস কম, বন্ধুর বিয়ে, আর আমি তার কথা রাখবো না তা হয় নাকি? সো নো চিন্তা। আচ্ছা তাহলে আমি আসছি এখন। এ কি ভাইয়া, এক্ষুনি চলে যাবেন? মাত্রই তো এলেন। আমার কিছু কাজ আছে আপু, আর সামনে আপনাদের বিয়ে, আমারও কত দায়িত্ব আছে তো নাকি? আকাশ, আমি আসছি তাহলে। আচ্ছা, সাবধানে যাস, আর কি বলেছি মনে রাখিস। চিন্তা করিস না। অভ্র চলে যেতে নিলেও কি মনে করে যেন পিছন ফিরে তাকালো। ইলা দাঁড়িয়ে আছে উপরে। অভ্র ইলার দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেল। অল্প কয়েকজন মানুষের উপস্থিতিতেই আকাশ আর আরুষির বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের পুরোটা সময় আহির চুপটি করেই আরুষির পাশে তার শাড়ির আঁচল ধরেই বসেছিল। বিয়েতে মিসেস সামিরা উপস্থিত ছিলেন না। আকাশ অনেকবার ডেকে ওনাকে নিচে আনতে পারেননি, তবে ইলা ছিল
আরুষি ইলাকে দেখে বেশ অস্বস্তি বোধ করছিল এবং অনুতাপও বোধ করছিল। তার মধ্যে এই ভেবে যে ইলার হয়তো আকাশের বিয়ে দেখে কষ্ট হচ্ছে। অভ্রকে দেখে আরুষি আজ আরো বেশি মুগ্ধ হয়ে গেছে। অভ্রের প্রতি তার শ্রদ্ধাবোধ আরো বেড়ে গেছে। অভ্র কি সুন্দর সব দিকে ম্যানেজ করছে, যেন তার নিজের ভাইয়ের বিয়ে হচ্ছে। বিয়েতে রুদ্রকে দেখেনি আরুষি, হয়তো সে আসেনি। আরুষি শাড়ি বদলে মাত্রই রুম থেকে বের হয়েছে, তখনই কেউ তার দরজায় নক করলো। দরজা খুলে অভ্রকে দেখে হালকা হাসলো আরুষি। ভাবি, আপনি এখানে? আমি তো এখানেই থাকি ভাইয়া। না না, এখন আপনার বিয়ে হয়ে গিয়েছে, সো এখন থেকে আপনি আকাশের রুমেই থাকবেন। কোনো কথা নয়, চলুন। অভ্র আরুষি জোর করে আকাশের রুমে নিয়ে গেল। আহির তখন সেখানেই ছিল। আরুষিকে দেখে সে বিছানা থেকে নেমে তাকে জড়িয়ে ধরলো। আহিরকে আমি নিয়ে যাচ্ছি ভাবি, আজ সে আমার সাথেই থাকবে। চলো আহির, আজকে তুমি আর আমি মুভি দেখব। অভ্রের কথা শুনে আহির দ্বিমত করলো না, কারণ তার সাথে আহিরের বন্ডিং ভালো। তাই আহির ভালো ছেলের মতো তার সাথে চলে গেল। আরুষিও আটকালো না। যেখানে আহিরের কোনো সমস্যা নেই সেখানে তার না আটকানোটাই ভালো। আরুষি এবার ঘরটাতে চোখ বুলালো। না, ঘরটা অন্যদিকের মতোই, বিশেষ কিছু নেই। আরুষি ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। প্রতিটা মেয়ের বিয়েতে তার বাবা মা উপস্থিত থাকে, কত আয়োজন করে তারা। মেয়ের বিয়ে নিয়ে তাদের কত আনন্দ। কিন্তু আরুষির কপালটাই খারাপ। তার বিয়েতে মা বাবা তো দূরে থাক, নিজের আপন পরিচিতও তো কেউ ছিল না। বাবা মা, তোমরা কেন আমাকে ফেলে চলে গেলে? বলো, কেন আমাকে অনাথ আশ্রমে রেখে এলে? তোমরা কি আদৌ বেঁচে, নাকি কোনো কারণে আমাকে ফেলে চলে গিয়েছো? যদি বেঁচে থাকো তাহলে কেন আমাকে অনাথ আশ্রমে রেখে এলে? কেন আমার নামের আগে অনাথ শব্দটা লাগিয়ে দিলে? এইসব ভাবতে ভাবতে আরুষি চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আরুষি, আকাশের কথা শুনে আরুষি তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। তুমি কি এই বিয়ের কারণে কান্না করছো? না না, আসলে বাবা মায়ের কথা মনে পড়ছিল। আরুষির কথা শুনে আকাশ স্বস্তির নিঃশ্বাস নিল। মন খারাপ করো না, এখন আমি আর আহির আছি না তোমার সাথে, তোমার আর একা থাকতে হবে না। আকাশের কথা শুনে আরুষির মনে একটা ভালো লাগা কাজ করছে। তার মস্তিষ্ক বলছে, হ্যাঁ, এখন থেকে আমারও একটা পরিবার আছে, আমারও আপন বলতে কেউ আছে। আরুষি, হুম, যেভাবেই হোক তুমি এখন আমার স্ত্রী। আমি চাই 5টা দম্পতির মতো তোমাকে আর আহিরকে নিয়ে সুখে থাকতে। আমি জানি এসব মনে নিতে তোমার একটু সময় লাগবে, তবে তাতে আমার কোনো সমস্যা নেই। তবে আমি চাই আমাদের নতুন জীবন যেন কোনো মিথ্যা বা ধোঁয়াশার মধ্যে যেন শুরু না হয়। আমি এখনই তোমার কাছে সব পরিষ্কার করে দিতে চাই, যেন পরে কোনো ঝামেলা না হয়। আকাশের কথা আরুষির কোনো উত্তর দিল না। সে শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে তার পরবর্তী কথা বলার অপেক্ষা করছে। আরুষি, তুমি জানো আহির আমার ছেলে, আর শুরু থেকেই তোমার জানার ইচ্ছে ছিল আমার স্ত্রী কোথায়, আহিরের মা কে। কিন্তু তুমি জেনে অবাক হবে যে আহির আমার ছেলে নয়, আর না আমার কোনো স্ত্রী আছে। আমার জীবনে তুমি প্রথম নারী। আকাশ কথাগুলো বলে আরুষির দিকে তাকালো, কিন্তু আরুষির হাবভাব দেখে আকাশ একটু অবাকই হলো, কারণ আরুষির মুখে হাসি লেগে আছে। আকাশের মনে কি চলছে আরুষি ঠিকই সেটা বুঝতে পেরেছে। সে হেসেই বলল, স্যার, আপনি হয়তো না না আপনি একটা বিষয় খেয়াল করেননি। আমি কিন্তু বিয়ে নিয়ে কোনো প্রশ্ন আপনাকে করিনি। আমি বিয়ের আগে এটা কিন্তু একবারও জানতে চাইনি আপনার স্ত্রী থাকা সত্ত্বেও কেন আপনি বিয়ে করেছেন, কেন আহিরের মাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছেন। এর কারণ কি জানেন? এর কারণ আমি বিয়েতে রাজি হওয়ার আগে থেকেই জানতাম আপনি কোনোদিনই বিবাহিত ছিলেন না, আর না আহির আপনার নিজের ছেলে। আরুষির কথা শুনে আকাশের পায়ের নিচের মাটি কেঁপে উঠল। তার মানে তুমি? আমি আগে থেকেই জানতাম। সেদিন আমি আপনার আর ম্যাডামের সব কথা শুনেছিলাম। আপনি জানেন কেন আমি বিয়েতে রাজি হয়েছি? মানুষ হয়তো ভাবছে আপনার টাকা আর নাম দেখে এক বাচ্চার বাবাকে আমি বিয়ে করছি, কিন্তু আমি তো জানি সত্যিটা। আপনার আমাকে বিয়ে করার মূল কারণ যেমন আহির, আমারও ঠিক তাই। জানেন তো, আমি অনাথ। বাবা মায়ের ভালোবাসা তো কি তা জানি না। আমার আপন বলতে কেউ ছিল না। আমি খেয়েছি কিনা, আমি ভালো আছি কিনা তা জানার জন্য কেউ ছিল না আমার। আহিরের সত্যিটা জানার পর আমার সর্বপ্রথম নিজের কষ্টের, একাকিত্বের কথাগুলো মনে পড়েছিল। এই কয়েক মাসে আহিরকে আমি বেশ আপন করে নিয়েছি, আর আহিরও আমাকে নিজের কাছে কেউ মনে করে।
আমি চাইনি আহিরও আমার মতো কষ্ট পেয়ে বড় হোক, তাই আমিও আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছি। কথা শেষ করেই আরুষি পেছন ফিরে আকাশের দিকে তাকালো। আরুষি তাকাতে আকাশ তাকে জড়িয়ে ধরলো। আমি ভুল মানুষকে বিশ্বাস করিনি। আমি জানতাম তুমি আমার আহিরের কোনো কষ্ট হতে দেবে না। এখন থেকে আর মন খারাপ করবে না তুমি। তুমি আমার আহিরের ভালো থাকার কারণ, আর আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। এখন থেকে আমি আর আহির তোমার খুব করে খেয়াল রাখবো। আকাশের কথা শুনে আরুষির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। করো। আহির আপনার ছেলে না হলে সে কার ছেলে? আর কেনই বা আপনি তাকে নিজের ছেলে বলে পরিচয় দিচ্ছেন? আরুষিকে নিজের বুক থেকে সরিয়ে রেলিং এর কাছে গিয়ে আকাশ বলতে শুরু করলো। 6-7 বছর আগের কথা। তখন আমি বিজনেস শুরু করেছি, কিছু মাস হবে। এক বৃষ্টির রাতে বাড়ি ফেরার সময় অসাবধানতার কারণে রাস্তায় আমি একজনের অ্যাক্সিডেন্ট করিয়ে দিই, যিনি 9 মাসের প্রেগনেন্ট ছিলেন। অ্যাক্সিডেন্টের কারণে সেই দিনই ওনার ডেলিভারি করাতে হয়। আর আহির এই পৃথিবীর আলো দেখেছে। জানো, আহিরকে সর্বপ্রথম কোলে আমি নিয়েছিলাম। পরে আপুটার সাথে কথা বলে জানতে পারি ওনার স্বামী আর্মিতে জব করত। একটা মিশনে উনি মারা যান। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির কেউ ওনাকে রাখেননি, আর না বাবার বাড়ির কেউ। শহরে একটা জায়গায় উনি কাজ করতেন। আপুর কেন যেন মনে হচ্ছিল উনি আর বেশিক্ষণ বাঁচবেন না। ওনার সাথে যখন শেষবার কথা হয়েছিল, উনি আমার কাছে বারবার অনুরোধ করেছিলেন আমি যেন আহিরের খেয়াল রাখি, পারলে যেন ওকে একটা ভালো অনাথ আশ্রমে রেখে আসি। পরের দিনই আপু মারা যান। আহির প্রথম কয়েকদিন হসপিটালে ছিল। মাকে বিষয়টা বলার পর মা একটু আফসোস করেছিল আর বলেছিল তাকে অনাথ আশ্রমে রেখে আসতে। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু আমার মন তা মানতে চাইছিল না। আমার মন বারবার আমাকে বলছিল আমার জন্য আহির নিজের মাকে হারিয়েছে। তার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। তার মা বেঁচে থাকলে হয়তো তার একটু কষ্ট হতো জীবনযাপন করতে, কিন্তু সে তো তার মাকে পেত, কিন্তু আমার কারণে সে অনাথ হয়ে গেল। আহিরকে অনাথ আশ্রমে রেখে আসলে আমি অনুশোচনায় শেষ হয়ে যেতাম, তাই আমি আহিরকে নিজের কাছে নিয়ে আসি। মায়ের এটা কোনো কালই পছন্দ ছিল না। উনি 2-3 বছর আমাকে বুঝিয়েছেন, এমনকি আহিরকে দত্তক নেওয়ার জন্য লোকও ঠিক করেছিলেন, কিন্তু আমি আহিরকে নিজের কাছ থেকে দূরে সরে যেতে দেইনি। আর এর কারণেই মা এতটা বছর দেশের বাইরে ছিল। কথা শেষ করে আকাশ পেছনে ফিরে দেখলো আরুষি কান্না করছে। কান্না করছো কেন আরশি? জানেন, আপনার কথা শুনে যেমন কষ্ট হচ্ছে তেমনই ভালো লাগছে। আবার কোথাও যেন হিংসে হচ্ছে এই ভেবে যে আহিরের মতো আমিও কেন আপনার মতো কাউকে পেলাম না। কে বলেছে আহিরের কেউ নেই? আহিরের পুরো পরিবার আছে। আহির আমাদের সন্তান, আমাদের নিজের সন্তান। কথাগুলো বলতে বলতে আরুষি কান্নায় ভেঙে পড়লো। আকাশের চোখে পানি জমে গেছে। সে আরুষিকে জড়িয়ে ধরে নিজের কান্না আরুষির থেকে লুকানোর বৃথা চেষ্টা করছে। আহির ঘুমিয়ে পড়ার পর অভ্র ছাদে এসেছিল একটু খোলা আকাশের নিচে বসতে। সারাদিন কাজ করে তার এখন আর ঘরে ভালো লাগছিল না। ছাদে উঠে দেখলো লাইট বন্ধ। অভ্র অন্ধকারের মাঝেও সহজেই সুইচ খুঁজে পেল, কারণ সে আরো কয়েকবার এখানে এসেছে। লাইট জ্বলে উঠতেই অভ্র দেখলো ইলা ছাদের কোনায় দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করছো ইলা? কে? ও তুমি? আসলে ঘরে ভালো লাগছিল না, তাই ছাদে এসেছি, যদি মনটা একটু ভালো হয়। তুমি আকাশের বিয়ে হতে দেখে কষ্ট পেয়েছো না? কষ্ট পেলেও বা কি, কেউ কি আর আমার চিন্তা করে? সবাই শুধু নিজের কথা ভাবে, তাই আমি কষ্ট পেলেও কারোর কিছু যায় আসে না। এভাবে বলো না ইলা। আসলে আহিরের জন্য আকাশ আরশি আপুকে বিয়ে করেছে। কেন? তাহলে আমাকে কেন বিয়ে করনি? আহিরকে মেরে ফেলতাম নাকি? ইলার কথা শুনে অভ্র কয়েক সেকেন্ডের জন্য অন্যমনস্ক হয়ে গেল। না, আসলে আকাশের ধারণা আরশি যেহেতু অনাথ, তাই সে আহিরের খেয়াল রাখতে পারবে। এরকমটা ভাবার কারণ? আমি কি কোনো রাক্ষস নাকি ফাশান যে আহিরকে খেয়াল রাখতে পারতাম না? সেরকম কিছু না ইলা। আসলে আহিরের আরশির সাথে অনেক ভালো বন্ডিং হয়ে গিয়েছে।
আর সেটা দেখে আকাশের মনে হয়েছে আহিরকে যদি ভালো রাখতে পারে তাহলে সেটা হবে আরশি। আচ্ছা অব্র, একটা কথা বলো তো, আকাশের প্রথম স্ত্রী কি মারা গিয়েছে? আকাশের প্রথম স্ত্রীর নাম কি?